জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সবুজ। তো সবুজ বয়স কত? 22 বছর রানিং। ঠিক আছে, শুরু করেন যেখান থেকে বলতে চান, যেভাবে বলতে চান। শুনি কি গল্প আপনার। যে আমার ফ্যামিলি থেকেই শুরু করি বিষয়টা। তো আমাদের ফ্যামিলিতে হচ্ছে যে আমার বাবারা 8 ভাই এবং 7 ভাই 1 বোন। আপনার বাবা? জি, 8 ভাই 1 বোন ছিল। হ্যাঁ। তো আগের ফ্যামিলিতে হচ্ছে দাদারা হচ্ছে 2 ফ্যামিলির আর কি। দাদা বিয়ে করছিল 2টা, তো ওখান থেকে বাবা ভাই বোনের সংখ্যা বেশি। জি জি, তো ওই জায়গা থেকে আমার বাবা সেকেন্ড যে বিয়ে করে ওখানে ফার্স্ট। আচ্ছা। তো বাকি আরও যে 7 জন আছে বা ওই সময়ের যে একটা সিচুয়েশন, এগুলো থেকে হয়তো বাবার অপশনে বাবাও নিজের জন্য কিছু করতে পারে নাই, বা এখন আমরা এসে দেখতেছি যে আমাদের জন্য কিছু নাই। তো ওই জায়গায় থেকে বাবা কি করতেন? বাবা এই যে কৃষিকাজ, নিজের অন্যের জমিতে চাষ করতো। এই বর্গা চাষী ছিলেন? হ্যাঁ, বর্গা চাষী। এগুলোর মাধ্যমে আমাদেরকে আমরা হচ্ছে ধরেন 3 ভাই 4 বোন সবাইকে চালাই আনছে এই পর্যন্ত, আল্লাহ তাআলা তৌফিক দিছে। তো বাবার অপশন থেকে বাবার যেটা করতে পারেন সেটা আমরা বাবাকে দোষ দিই না। আসলে যেটা হচ্ছে তৌফিকে যেটা নাই সেটা নিয়ে ব্যর্থ হওয়ার কোনো কিছুই নাই। এখানে তাওয়াক্কাল তো আল্লাহ, এটা মানতে হবে। তো ওখান থেকে ফ্যামিলিটা খুব একটা ওইরকম সিচুয়েশনের মধ্যে, আমার মা বাবা তেমন একটা, মায়ের কোনো স্বপ্ন পূরণ হয় নাই। যাই হোক, অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছেন, একটা স্বপ্ন নিয়ে যে আমরা তার একটা শেষ পর্যায়ের একটা সম্বল হব, এই একটা স্বপ্ন নিয়ে। তো আমার মা বাবার, আমরা 3 ভাইয়ের মধ্যে বড় ভাই ঢাকায় আপনার নবীনগরে ওখানে আছে। তো উনি ওখানে ঝালমুড়ি বিক্রি করে আর কি। তো ওখানে থেকে ওই আগে ছিল আপনার গার্মেন্টসে চাকরি করতো যখন আমরা ছোট থাকতাম আর কি, তখন উনি বিয়ে করে ওই জায়গাতে থেকে যায় আর কি। তো তারপরে বাবা মার প্রথম এই পরিবারের প্রথম একটা, মানে আমার ভাই হচ্ছে বড় আর কি। তো উনি ওনার জায়গাতে যে ভুলটা করে গেছেন, আসলে ওনার মতো করে যাক জীবন জড়াই ফেলছে, ওখানে সংসার করতেছে, যতটুকু তৌফিক পারছে দিচ্ছে বা এখনও দিতেছে। তো আমার মেজু ভাই আবার ওই একই রকম 21 বছর বয়সে আমার ভাইও বিয়ে করে ফেলে, যেটা হচ্ছে মানে যে কোনো একটা সিচুয়েশনের কারণে হয়তো সেও এরকম ধরেন কোনো মেয়ের সাথে অ্যাফেয়ারে যাওয়ার পরে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, বা বিভিন্ন দিক থেকে বিয়ে করে ফেলছে। তো ওই জায়গা থেকে ফ্যামিলি যে মা বাবার যে স্বপ্ন, মা বাবা যে এত কষ্ট করে আসলো, আসলে মা বাবাকে তো মানে একটা উঁচু লেভেলে আনা যেত 3 জনের হয়তো চেষ্টাটা থাকলে। তো আমি ছোটোবেলা থেকে এরকম কোনো সুযোগ পাই নাই ভালো করে পড়াশোনা করার জন্য, একটা গাইড কিনে কখনো পড়তে পারি নাই। তো এরকম চলতে থাকে। তা আমার যখন 8-এর সময় হয়, আমার ফর্ম ফিল আপটা হয় না, আমার কাছে টাকা নাই এবং আমার ফ্যামিলিরও তেমন এবিলিটি নাই। তো আমি মানুষের ওই যে কাঁচা মাল বিক্রি করে ওই এগুলা টেনে দিতাম, ধনিয়া পাতা এগুলো তুলে দিতাম সকাল সকাল, মানে সারাদিন ওদের কাছেই আসছিলাম। তো আমাকে আবার ভর্তি করানোর জন্য 300 টাকা লাগতো। তো ওই টাকাটা শুধু 300 টাকাই, কিন্তু আমি দিনের পর দিন মাসের পর মাস ওনাদের সাথে থেকে গেছি। আমার জীবনটা মানে কয়েকটা মাস ওখানেই কেটে দিছি। আচ্ছা। তো এরপরে 8 পাস করার পরে আমার ভাবলাম যে আর পড়বো না, মানে ক্লাস 8? হ্যাঁ জি, ক্লাস 8। ওকে। ভাবলাম যে আর হয়তো পড়ালেখা করা হবে না, যখন 300 টাকার কারণে ভর্তি হইতে পারতেছি না। সবাই লাস্টে গিয়ে ক্লাস 2-3 মাস কন্টিনিউ হয়ে আপনি গেছে। ভাই বোনদের মধ্যে কততম ছিলেন? আমি হচ্ছে সবার ছোট, একদম সবার ছোট। আপনার বড় ভাইরা সবাই মিলেও আপনার এই লেখাপড়া চালাতে পারছিল না ক্লাস 8? পারছিল না বলতে নাকি ওনারা না চায় নাই সেটা না, যতটুকু হয়তো দেখা গেছে আমার 3000 টাকা আসছে, এটা 500 টাকা দিয়ে তো আর 3000 টাকাটা পূরণ করা সম্ভব না। যেটা আমি বলবো ইনশাল্লাহ। তো এরপরে আমি চিন্তা করলাম যে 300 টাকা দিয়ে শুধু ভর্তি হইতে পারলাম না, 2-3 মাস বেকার দিলাম, তো এখান থেকে হয়তো বা পড়ালেখাটা আর হবে না। তা আমি ঢাকায় নারায়ণগঞ্জে এই জায়গায় এখানে সাইনবোর্ড বলে যেখানে, ওখানে ওই আমার ভাইরি যে বসে আছে ওর মাধ্যমে ওখানে কাজে আসি ডেন্টিংয়ের। আচ্ছা, মানে আপনার বন্ধুও? আমার যেটা তো ভাই, আপন যেটা তো। ও কি আগে থেকে কাজ করতো? ও আগে থেকে কাজ করতো আমার আগে। মানে গার্মেন্টসে কাজে আসেন? গার্মেন্টস না, ডেন্টিং। আপনার হচ্ছে গাড়ির, আমাকে একটু বুঝান। গাড়ির ডেন্টিং, যে গাড়িগুলা
মায়ের খায়, হ্যাঁ। খাওয়ার পরে দেখা গেছে বসকা টসকা গেল, হ্যাঁ। এগুলাকে ডেন্টিং করে সেম আগের মতো করা। আচ্ছা, এটা কি মানে এটাকে ডেন্টিং বলে? ডেন্টিং বলে, যে ডেন্টিং, মানে ডেন্টিং একটা পেন্টিং, একটা পেন্টিংটা তো রং। আচ্ছা। ডেন্টিংটা আগে করতে হয়। ওই যে বিভিন্ন প্লাস্টার মাস্টার লাগায় দেখতে মনে হয় সাদা সাদা করে ফেলে। না না না, গাড়িটা যখন, এটা তো হচ্ছে একটা শো, হুম। যখন এটার স্পট পড়ে যায় তখন গাড়িটা কিন্তু আর দেখতে ভাল লাগে না। দামি গাড়ি কিন্তু আর ভালো লাগে না। হ্যাঁ। ওই কাজটা আবার গ্যাস দিয়ে ওই কাজটাকে আবার আগের সমান মতো করে করে ফেলে। ফেলা। হ্যাঁ, আগের মতো সেম একদম রং করার পরে বোঝা যাবে না যে এটার মধ্যে কোনো একটা স্পট পড়ছে। আচ্ছা। যে ওই ডেন্টিং এর কাজটাই করতাম, বা কোনো বডি একটা পড়ে গেছে ওই মাপে সেম সেম করে বানাই দিত। আচ্ছা, তো তখন ওইখানে আসলেন আপনি ক্লাস 8 এ পড়াশোনা? ক্লাস 8 পড়াশোনা শেষ করে। তো তখন আসার পরে দেখলাম যে আসলে পরিবেশটা তেমন একটা ভালো না। তো এরপর আবার মাথায় চিন্তা ঢুকলো যে আমি অন্তত যে একটা যুগ আসতেছে, আমি তো এসএসসিটা কমপ্লিট করলে হয়তো বা নিজের একটা ইয়ে থাকবে যে আমি পরিবারের হয়তো সর্বোত্তম শিক্ষাটা অর্জন করতে পারছি, আর কেউ কিন্তু এরকম পারে নাই। তো আমি এক মাসের মাথায় আমার মাথায় এটা ঢুকলো যে আসলে আমার পড়ালেখাটা এখনও দরকার। এত মানে আমার তো সময় আছে, হাল ছেড়ে দিচ্ছি কেন? তো আবারও সেই একই রকম নিজের কাজটার মানুষের কাজ করতাম। ধরেন রাজমিস্ত্রির কাজ আছে, তো ওই বয়স থেকেই আসলে ওর ছোটোবেলা থেকেই এরকমই। ধরেন আমি 1000 পিস ইট টেনে দিতাম মাত্র 100 টাকার জন্য। 1000 পিস ইট, প্রত্যেকটা ইটের ওয়েট হচ্ছে 2.5 কিলোর উপরে। তো আমার ওই বয়সে এই সিচুয়েশনটা গেছে। তো আমি কখনো নার্ভাস হই নাই, কারণ আমি চাইছি যে চালাই আমার চেষ্টা থাকলে আমি কোনো কিছু নিজের জন্য গড়ে তুলতে পারবো। আমার লক্ষ্য ছিল এটা। তো যাই হোক, তো এরকম করে ক্লাস 9 গেল। ক্লাস তো কোনোদিন প্রাইভেট পড়তে পারি নাই। আসলে যে হুট করে যে এসেই ক্লাস 9-এ এসে সব কিছু শিখে যাবো, এটা কিন্তু কোনো স্টুডেন্টের কাজ না। মানে শিখে গেছে এরকম কোনো কিছু না। মানে সাইটের থেকে যা লাগে, যেটা আউট নলেজ থেকে মনে করেন শিখতে পারবো, যে জিনিসটা আমি জানি না অন্য যে জানে তার কাছ থেকে গেলেই তো আমি জিনিসটা শিখতে পারবো, যেটা হচ্ছে প্রাইভেটের মাধ্যমে আমরা জিনিসটাকে বিবেচিত করি। তো আমার জীবনে হয়তো সেই জিনিসটা খুবই নাই বললেই চলে। 10 বছর বয়সে আমি হয়তো 6 মাসও প্রাইভেট পড়তে পারিনি। আমি পড়ছি, তবে আমার একটা সময় গিয়ে যে সময়টা আমার খুব দরকার, আমার পরীক্ষা চলে আসছে, আমি এগুলো কিছুই জানি না। তো আমি ম্যাডামের কাছে গিয়ে বলতাম যে ম্যাডাম আমাকে এই সবটাগুলো, ম্যাডাম বলতো যে আসলে ভুল করছস জীবনে, আরেকটা কয়টা মাস আগে থেকে আসতি। কিন্তু আমার অবস্থানটা যে কোথায়, আমি যে প্রাইভেট পড়বো, হ্যাঁ ঠিক আছে ম্যাডামরা আমাকে অনেক স্যাক্রিফাইস করছে। তো এই ক্লাস 9-এই এরপরে 9 গেল, এরপরে আসলো 10। এই 10-এ তখন আমার যখন ইয়ে হয়, ওই যেটা নির্বাচন পরীক্ষা, টেস্টে আমি 5 বিষয়ে খরচ যাই আর কি। তো খরচ যাওয়ার পরে ওখানে খরচ মিলে 7,000 টাকা ফর্ম ফিল আপ সহ আসছে। তো ওই একবার চিন্তা করলাম, মানে পুরা হাল ছেড়েই দিছি যে আমি আর পড়ালেখা করবই না। ফর্ম ফিল আপ করতে পারতেছি না, সব কিছু করে আসলাম, শেষ সম্বলটুকু হচ্ছে না, তাহলে আর করবো কি দিয়ে? চেষ্টাটা জায়গায় আর দেখলাম যে কোনো লাভ নাই। বিছানায় পরে কান্না করতেছি। আসলে আমার এই সময় এসে যে এই অবস্থা হবে এটা আশা করি নাই। তো ওই সময় আমি ফেল করছি 5 বিষয়, আমি পড়ালেখা করব, ওই জায়গাটা আমার দরকার, কিন্তু আমি আসলে কি করব? আমি ফর্ম ফিল আপ করানোর জন্য আমি কাজ করতেছি, রাজমিস্ত্রির কাজ, যেখানে গেলে আমি 3 দিন কাজ করার পরে আমি 1000 টাকা নিজে জমাইতে পারি। তো আমার একটা ভাইয়া 1000 টাকা এরকম করে 4000 টাকা দিছে। আমি ম্যাডামকে গিয়ে দিলাম 4000 টাকা। ওই 4000 টাকাতে আমার ফর্ম ফিল আপটা হয়ে যায়। আচ্ছা। তো এরপরে এসএসসি পাস করলাম। এর মধ্যেই তো জীবনের লক্ষ্যটা পল্টে গেল। এর মধ্যে আসলে আমার এই যে ধারণাগুলা, এই যে চিন্তা শক্তিগুলো, আমি পড়ালেখা করে আমার তো একটা স্বপ্ন থাকতে পারে যে কিছু একটা করব। তো ওই জায়গাটায় এখান থেকে আস্তে আস্তে সরে যায়। আমি সরে গেছিলাম। কেন সরে গেছিলাম? একটা মানুষের কারণে। কি হয়েছে আসলে? হ্যাঁ, একটা মানুষ, মানে একটা মেয়ে, যখন ওদের বাড়ি হচ্ছে চিটাগঙ্গে, মোবাইলের রবি অপশনে একটা অপশন আছে চিপি। আচ্ছা। শাউট মানে সার্কেল, ওখানে শুধু SMS করা যেত। আচ্ছা। তো আমিও এটা খোলার পরে আমার আইডি ছিল পক্ষী। তো ওখান থেকে একটা SMS আসলো যে আমাকে কয়েকটা নাম্বার ডিস্টার্ব করতেছে, আমাকে একটু হেল্প করেন। তো আমি ভাবলাম যে এখানে হেল্প করলে তো নিজের কোনো ক্ষতি নেই। আমি ভাবলাম যে নাম্বারগুলো দেন, আমি চিপে দিলাম যে নাম্বারটা দেন, আমি বলতেছি। তো আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে যে
আপনি বলবেন যে আপনি আমার বয়ফ্রেন্ড, ওই তাকে যেন আর ডিস্টার্ব না করি হুম বা ওরা না করে। তো আমি বললাম, ওরাও আর ফোন এরকম ফোন দিয়েছি, বললাম যে ভাই আমার গার্লফ্রেন্ড, আপনি আর ডিস্টার্ব করেন না, আপনি অনেক ডিস্টার্ব করতেছেন এই নাম্বারে ফোন দিয়ে। হুম তো ওনারাও আর ফোন দেয় নাই, কথাটা মানে সুন্দরভাবে বলার কারণে হয়তো বা শুনছে। হুম তো তখন থেকেই আসলে টিপি শুরু, আপনি কি আমার ফ্রেন্ড হবেন? হ্যাঁ হওয়া যায়, এখানে তো খারাপ কোনো কিছু না। হুম। তাকে আমি কখনো দেখিও নাই, তার মেয়েটাকে বাড়ি- চেনেন আপনি? চেনেন না? না আমি তখন তো চিনি না। মেয়েটাই আপনাকে অফার করতেছে ফ্রেন্ড হওয়ার জন্য? হ্যাঁ। ওকে। তো যাই হোক, দুজনের মধ্যে বন্ডিংটা ভালো ছিল, যেহেতু আমি তাকে একটা হেল্প করলাম। তো সেম আবার একই ঘটনা কয়েকদিন পর আবারও হলো। হুম। তো উনি আবার হলো বলতে মানে কি আবার ওই আবার মেয়ে ওই নাকি নতুন নাম্বার, আরেকটা? কয়েকটা নাম্বার আবার ডিস্টার্ব করতেছে। আবার নতুন করে? হ্যাঁ, নতুন করে। তো আমি তা বললাম যে আসলে এরকম বললেন না, এরকম ওনার ডিস্টার্ব, উনি তো একটা ফ্যামিলির মেয়ে। হুম তো ওর ছেলে বলতেছে যে ভাইয়া আপনি কেন নিষেধ করতেছেন, ও তো আমাদের সাথে কথা বলে, তাহলে আপনি কেন নিষেধ করতেছেন? তাহলে এই জায়গায় আমি থার্ড অপশনে একটা কথা বললেও তো আমি কি মানে হতভম্ব, যে আসলে এদিক থেকে বলতেছে কথা বলতেছে, আপনি কেন নিষেধ করতেছেন, সে বলতেছে যে কথা না বলার জন্য, নিষেধ করার জন্য। হুম তো আমি ওনাকে ফোন উনি আমাকে ফোন দেয়। হুম ফোন দেওয়ার পরে 6 মিনিট সর্বপ্রথম কথা হয়। তো আমি বললাম যে আসসালামু আলাইকুম, যে এই আপনি যাকে যে বিষয়গুলো বলছেন আমি ওদেরকে বলছি, ওরা বলতেছে নাকি আপনি কথা বলেন, তাহলে এখানে আমি নিষেধ করি কি হবে? হুম আপনি তো কথা বলতেছেন। কয় যে ভাইয়া বিশ্বাস করেন, আমি আসলে কোনো কথা বলি না, এরা আপনাকে মিথ্যা বলছে, আপনাকে মিথ্যা বলছে, যে এগুলা আসলে সত্যি না। হুম তো আসলে এরপরে এরকম যাকে দেখি নাই, 6 মাস 1 বছর যাওয়ার পরে ওই অপশন থেকে আপনার সিপি আসে, যে সিপি কন্টিনিউ চলতেই থাকে। সিপি জিনিসটা কি? সিপি হচ্ছে যে সি ফোক, মানে সেটার মিনিং হচ্ছে শুধু সিপি দিয়ে, সি ফোক দিয়ে আপনি আইডি দিয়ে, মানে স্পেস দিয়ে আইডি, ওর আইডি দিলে এরপর আপনার মেসেজগুলো লিখলে ওর সোজা ওর কাছে চলে যাবে। আর যখন একটা সার্কেলের মধ্যে থাকে শুধু শাউট দেয়, তখন আপনার এই ফেসবুকে যত ফ্রেন্ড আছে আমি একটা পোস্ট করলে সবাই দেখবে। ওকে। ওইরকমভাবে সবাই দেখবে না, সরাসরি তার কাছেই যাবে। ওই যে মেসেঞ্জার যেটা আছে, আমি শুধু তার আইডি গিয়ে তাকে নক দিচ্ছি, তার সাথে SMS করতেছি। তো ওইরকম থাকতো আর কি। সিপি জিনিসটা আসলে ওইরকমই, শুধু সিপি দিয়ে তার আইডি দিলে সরাসরি তার কাছে মেসেজ চলে যাবে, মানে সেই ইয়ে করতে পারবে আর কি। তো এখান থেকে একদিন হঠাৎ এরকম কথাবার্তা চলার মধ্যে হঠাৎ করে প্রপোজাল আসে উদ থেকে, যে আই লাভ ইউ অ্যান্ড মিস ইউ। তো আমি ভাবলাম যে হুট করে এটা কি, আপনি এগুলো কি বলতেছেন, দেখেন এগুলো কখনো সম্ভব না। কারণ আমার যে জায়গাটা আমি সেটা বুঝতেছি, কারণ আমার জায়গাটা তো আর ওনাকে বোঝানো যাবে না। তো কেন সম্ভব না এগুলো দিয়ে আসলে মানে ভুলটা কি আসলে, তখনই প্রথম যে ভুলটা আসলে নিজেও জড়াই যাওয়ার পরে SSC দিলাম। SSC দেওয়ার পরে হয়তো ভাবলাম যে অ্যাডমিশন নিব কলেজে। কত সালের দিকে এটা? এটা হচ্ছে যে 2016-17 বেশ। আমি তখন যে জড়ালেন মেয়েটাকে আপনি চিনতেন না, তবে শুধু না চিনেই আপনি জড়িয়ে গেছেন মানে কি? না ছেড়ে বলতে ওই যে প্রতিদিন কথা হয়তো চিপির মাধ্যমে কথা হতো। এই 1 বছর তো এরকম চলে যায়, 1 বছর 2 বছরের মতো। তো এরপরে আসলে ফোনে কথা হতো। ফোনে একদিন হুট করে বললো যে আপনি ফোন দেন, আমি বলবো যে চিপি করি। ওই যে না আপনি আমাকে ফোন দেন, হয়তো তার বাসায় কেউ ছিল না ওই দিন। 26শে জুন 2017 সালে। তো তখন এরকম ফোন দিয়ে কথা বলতে বলতে আসলে নিজের লিমিটটা ক্রস করে ফেলি। এমনও দিন গেছে যেটা হচ্ছে যে মানে সারাদিন কথা বলার জন্যই পড়ে থাকতাম। আচ্ছা। ওই মানুষটার কখন সময় হবে, সে কখন কল দিবে। ততদিনে আপনি কি জানতে পারছেন ওর সম্পর্কে? তার সম্পর্কে যতটুকু কিছু কি জানতে পারছেন ওই সময়টাতে? না, ওই সময়টা থেকে মনে করেন আমরা যে বলি আপনার ধরেন পরিচিত মানে হতে থাকি, যে আসলে কোন সাইড দিয়ে আপনি বেশি বা এরকম চিপির মাধ্যমে আসলে ও আমার বিষয়গুলো বলি, ওনার বিষয়গুলো আসলে বলে। তো ফোনে যখন কথা হয় আমি তখন বলি যে দেখো এটা তো সম্ভব না, তোমার ফ্যামিলিও কখনো মেনে নিবে না, এটা কোনো দিনও সম্ভবই না। তো বলে যে সম্ভব না কেন সম্ভব না, মানে যে তুমি কি আমাকে বিয়ে করবে না? তখন থেকে তো আমি বললাম যে হ্যাঁ করা যায়, তবে এটা তো ফ্যামিলি দিবে না। তো সে বলে যে ফ্যামিলি না দিলে কি হয়েছে, আমি তো আছি, মানে আমি গেলে কি তুমি বিয়ে করবে না?
তো তখন কি আর কোনো অ্যান্সার না হয়ে থাকে, হুম। তখন হ্যাঁ বলেই এরকম চলে। এগুলো কয়দিনের মাথায় এরকম? এগুলো কয়দিন, 2 বছরের পর আর কি। আচ্ছা, তো 2 বছরে এই যে 2 বছর চিপি করে, চিপিতে পয়েন্ট 2 লাগে। বছরে দেখছেন আপনি এর মধ্যে ওকে? না, আমি তাকে দেখিনি। 2 বছর না দেখি এগুলো চলতেছে? হ্যাঁ, 2 বছর না। তারপর সিপি করতে কি লাগে? চিপি করতে আমাদের যে এখানে এমবি লাগে, ওখানে হচ্ছে পয়েন্টস লাগে। হুম পয়েন্টস হচ্ছে যে 50 পয়েন্ট হচ্ছে 1 টাকা মানে 20 পয়সা। হুম 20 পয়েন্ট 1 টাকা 20 পয়সা। 50 পয়েন্ট হচ্ছে আপনার মনে হয় 2.5 টাকা এরকম লাগে আর কি। হুম। তো ওই সম্পূর্ণ পয়েন্টগুলো আমারই। আমার মানে এখান থেকে কয়েন ছাড়ার সাথে কথা বলা যায় না? না, সিপিআর করা যায় না। যখন পয়েন্ট শেষ হয়ে যাবে তখন শেষ। প্রত্যেকটা সিপি আপনার আগে ছিল 5 পয়েন্ট। পার্সোনাল নাম্বার দেয়নি 2 বছরে আপনাকে? হ্যাঁ, ওর একটা নাম্বার 2 বছর পরে, যখন 1 বছর কন্টিনিউ হওয়ার পরে যখন ফোন দিত, তখন আসলে একটা শর্ত ছিল যে তার, যে আমি ফোন দেওয়া না পর্যন্ত তুমি কখনোই নাম্বারে ফোন দিবা না। তো আমি ওইটাই মেনে চলতে থাকি। তো আমার যে আসলে এসএসসি দিলাম, এরপরে একটা যাক পড়ালেখা নাই করলাম, কিন্তু একটা তো কাজে গিয়ে এস্টাবলিশ হওয়ার আমার একটা সময় চলে গেছে। এই যে 5 বছর 6 বছর গেছে, আমার একটা সময় তো চলে যাচ্ছে। তো মানে এই সময় গিয়ে আমার যখন একটা বয়স হবে, ওই সময় হইতে হইতে আমি একটা কিছু শিখে, একটা কিছু ধরে শক্ত হাতে দাঁড়াইতে পারবো। তখন আমি আবার মহাখালীতে আপনার ওই যে F1 নামের গ্যারেজ আছে, পেট্রোল পাম্পের পশ্চিম পাশে গ্যারেজে আসি। গ্যারেজে আসার পরে এসি ইলেকট্রিক কাজ শেখার জন্য। তো এখানে দেখলাম যে আসলে এসি ইলেকট্রিকও চলতেছে, ইঞ্জিনও চলতেছে, মিক্সার। মানে আপনি কোথাও মানে আপনার কাজ নেই, এসি ইলেকট্রিক কাজ নাই, আপনি যে ইয়ে করবেন ওইরকম কোনো সুযোগ নেই, ইঞ্জিনের কাজটা চলতেছে। তো চলাকালীন এখানে খাওয়ার বিল ছিল 3500 টাকা, 3 বেলা খাওয়ার বিল। আচ্ছা, যেখানে আমার ফর্ম ফিল আপের জন্য 300 টাকার জন্য আমার ইয়ে হয় নাই। আমি ফর্ম ফিল আপ করতে পারতেছি না, 1000 টাকা আমি পড়ালেখা বাদ দিয়ে আমি কাজে করতেছি, ফর্ম ফিল আপের দরকার আমার। তো তখন ওখানে আসার পরে 3500 টাকা শুধু খাওয়ার বিলে থাকতো। আর আপনি যে সারা মাস কিভাবে চলবেন এটার আর কোনো চান্সে নাই। তো আমার ফ্যামিলি যদি 3500 টাকা দিতেই পারতো, তো আমার তো পড়ালেখা করলে তো আমার 3500 টাকা লাগতো না প্রতি মাসে। আমার মাথায় চিন্তা আসলো, 2 মাসের মাথায় এটা চিন্তা আসলো যে আমি যে এটা করতেছি এটা তো আমার ফ্যামিলিকে পুরো মেরে ফেলতেছি। হয়তো হ্যাঁ আমার একটা জায়গায় গিয়ে 6 মাস গিয়ে বা 2 মাস পরে আমাকে 3000 টাকা দিবে, হ্যাঁ দিত, কিন্তু আমি তাদেরকে, আমার ভাইরা তো নিজেদের নিয়ে বিজি। তো ওই জায়গা থেকে আমার তো ফ্যামিলিকে দেখা দরকার, যে আমি এক হাতে কিছু করলে 2 হাত চালানো সম্ভব ইনশাল্লাহ। এখানে অসম্ভবের কোনো কিছু না। আমার ফ্যামিলি 300 টাকা করে ডেইলি কোনো খাবেই না। মা বাবাকেও কিছু দিতে পারলাম, নিজের জন্য কিছু শিখতে পারলাম। তো তখন থেকে এটা বাদ যে চিন্তা করলাম আসলে এটা তো হবে না, যে মানে এভাবে টাকা যাচ্ছে, এটা তো আর হচ্ছে না। তো এই 2 মাস থেকে আমি ওখান থেকে আবার চলে যাই। তো তার স্বপ্নটাও, ওই মানুষটাও আমার সাথে ওই একই জিনিস, যে ছোট কিছু করো, আমার তো বড় কোনো কিছু লাগবে না। মানে ওই আবার একটা মানুষকে পেতে হবে, এই চিন্তা যখন মাথায় আসলো, তখন পড়ালেখাটাও শেষ। যে আমি যখন পড়ালেখা করব, তার হয়তো হুট করে এসে বলবে যে আমার বিয়ে হয়ে যাচ্ছে, এখন আমি কি করব। তো আমি হয়তো বা চিন্তা করবো যে আমি পড়ালেখা করতেছি, আমার বা কিছু করার থাকবে, কখনোই না, কি মানে এটা কোনো কিছু করা যাবে না। তো ওই মানুষটা আমার হবে, আমার মোটামুটি কোনো একটা কিছু করে যেটা টাকাও দিবে, শেখাও যাবে, ওইরকম কাজে মানে খুঁজতে লাগলাম। ওখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে আপনার ওই আবার আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন 5 বিষয় যখন ফেল করি, আমি তাকে বলি যে আসলে আমি তো 5 বিষয় খরচ গেছি। বলে যে মাশাল্লাহ, ওই উইদাউট খরচ গেছে, সে উইদাউট খরচ গেছে, আমি 5 বিষয় ফেল করি। তো সেই শুনে কোন সময় এটা, এসএসসি না ইন্টারে? এসএসসি, আমি তো আর ইন্টারে ভর্তি হই না। আচ্ছা, এসএসসি তে আপনি 5টা বিষয়ে ফেল করেন? 5টা বিষয় ফেল করি, হ্যাঁ। আচ্ছা, তো তাকে বলার পরে আমার বিষয়ে আমার ভিতরটা আসলে পুরো যাচ্ছে যে ততদিনে কি আপনি মেয়েটা কোথায় থাকে, তার বাড়ি কোথায়, তার সংসার কি, এগুলো কি জানতে পারছেন? এগুলো জানতে পারছি। যেটা জানতে পারছি সেটা পরবর্তীতে জানলাম যে আরো একটা। আচ্ছা, সেগুলো ততদিনে একটা ভুল তথ্য দিছে আপনাকে? ভুল তথ্য। তো তখন সে বললো যে আমি আসলে আমার কষ্ট নিয়ে বলতেছি, আমি 5টা বিষয় ফেল করছি, আর সে বলতেছে মাশাল্লাহ, মানে তার বিষয়ে সে উইদাউট খরচ গেছে, তার কাছে ভালোই, মানে তার জায়গাটা আমার জায়গাটা একটু ডিস্টেন্সটা বেড়ে গেল। তো আমি আসলে আমি জানি যে আমি যদি চেষ্টা করতাম, আমি ভাই কিরকম পড়ছি জানেন, আমার চাচাতো ভাই পড়তেছে, আমি পাশের টেবিলে বসে রয়েছি। সে যদি অ্যাকাউন্টিং পড়তো, তখন তার যে বাংলা সাবজেক্টটা পড়া শেষ হইতো, আমি তখন গিয়ে ওই সুযোগটা পেতাম, তখন গিয়ে আমি আমার বাংলাটা পড়তাম। আবার সে যখন অ্যাকাউন্টিং শেষ করে মনে করেন যে আপনার ব্যবসা উদ্যোগ বা অন্য কোনো বিষয় নিত, আমি তখন আবার অ্যাকাউন্টিংয়ের গাইডটা পেতাম।
মানে সাইডে বসে পাশের টেবিল থেকে দুইটা সিটে বসে এক বই দিয়ে পড়াশোনাটা এরকম। আমি যতটুকু শিখছি, আমার যেটা শিখছি আমার মানে সব কিছু মনে থাকে ওরকম করে, আমি যেটা স্বর্ণালজি যেটা শিখছি আর কি। তো আমার কষ্টের একটা জিনিস, আমি কেন বিধা কেন শিখবো, শিখলে শিখার মতো শিখবো। আমি যেটুকু সময় পাচ্ছি এটা আমার শিখার একটা মূল্যবান একটা সময়। তো আমি এরকম করে গেছি, যাক এসেছি তো দিলাম, এখানে এসে এখানেও সময় দিয়ে গেলাম। যাওয়ার পরে আসলে তখন ওই মানুষটা যখন নাম জিজ্ঞেস করা হলো, তখন সে বলছে যে আমার নাম নাহিদা সুলতানা উর্মি। তো আমি এটাতেই বিশ্বাসী যে সে নাহিদা সুলতানা উর্মি। বাড়ি হচ্ছে তখন বাড়ি চট্টগ্রাম, তখন তাকে আপনি দেখেন নাই? হাটহাজারি দেখেন নাই তখন আপনি? না, আমি তাকে দেখি নাই। তো পরবর্তীতে আসলে কথা হইতে হইতে যখন এরকম 2018 সাল চলে আসলো, 18 সাল ফেব্রুয়ারি মাসে তো পরীক্ষা শেষ, তো মার্চের দিকে মে মাসে মনে হয় 15ই মার্চ প্রথম দেখা হয় আর কি। আমি তাকে বলি না যে আসলে আমি তোমাকে এখানে আসতেছি, আমি আমার ঠিকানা দেয় বলতে ওই যে পরবর্তীতে ঠিকানা দেয়। আমি নাজিরহাট এখানে আরও 15 কিলো, মোট হচ্ছে চট্টগ্রাম থেকে 30 কিলো দূরে, টোটাল 30 কিলো দূরে হচ্ছে নাজিরহাট ফটিকছড়ি এলাকা, যেটা ওই মাইজভান্ডার দরবার একটা নাম আছে, তাদের একটা প্রপোর্শনাল যে জায়গাটা সেটা কিন্তু চট্টগ্রামের ওই জায়গায়। তো বলে যে আমাদের বাড়ি হচ্ছে যে মাইজভান্ডারের পাশেই। তো আমি তাকে না বলে আমি এখন সুযোগ পাইছি, মানে চিটাগং আসলাম। আসার পর আমার মাকে বললাম যে আসলে আমার মা জানতো, আমার এখন আস্তে আস্তে সবাই জানতো, একদম সবাই দেখতো আমার ক্রেজি ওই একতরফা একটা মানুষের প্রতি একতরফা। আসলে কি আমি সত্য জেনে একতরফা না ভুল জেনে একতরফা, সেটা আসলে এখন আজকে হয়তো বললে সবাই বুঝতে পারবে। তো আমার মাকে বলে আমার মা বললো যে দেখ, আমি বললাম যে দেখেন মা কীরকম মেয়ে চান, যে বললো যে সব দিকে ঠিকঠাক, নামাজ কালাম পড়বো, খাইবো, এখানেই শেষ। আর তো আমাদের কোনো তোর ছোট বোন নাই যে এসে কদিন জ্বালাবে বা কদিন থাকবে, এটাকে বিয়ে দিতে হবে এরকম তোর ধরাবান্ধি কোনো কিছু নাই। তো আসলে তখন আমি যাই তার জন্য একটা ফাজালে আমল, যেটা হচ্ছে যে জানেন কি না, ওই যে মানে সবচেয়ে একটা বড় আর কি কিতাব, এখানে অনেক কিছু আছে, মানে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, মানে এমন কথা আছে যেটা শুনলে আসলে পশম দাঁড়ায় যাবে। তো আমি তাকে আবার একটা টিকা এই দুটা একটা পেপার করে চট্টগ্রামে এসে বলে যে আমি তখন চিটাগং এসে বললাম যে তোমার কোনো ভাইয়ের নাম্বার থাকলে দাও, আমি ওনার সাথে একটু দেখা করার দরকার। তো বলে যে না, আমার এরকম কেউ নেই বা আমি এরকম কাউকে দিতেও পারবো না। তো ভালো কথা, এই সময় 2 বছর পার হয়ে গেল, একটা মানুষকে দেখলাম না, জানলাম, মানে সরাসরি কখনো দেখা হয় নাই মানুষটা আসলে কিরকম। ভালোবাসি, এমনিতেই প্রচণ্ড ভালোবাসি, তবে দেখা হয় নাই। তো আসে না এরকম তো ভালোবাসা অহরহ আছে। তো সেই জায়গা থেকে আমি আমার ব্যাপারটা মানে স্বাভাবিকভাবেই নেই। তো নেওয়ার পরে আসলে তো তখন আমি তাকে ফোন দিলাম, সে তো বলছে যে না দেওয়া যাবে না। আমি আমার ওখান থেকে মানে ডিটেলস নিলাম চিটাগং থেকে, এরকম কিভাবে যাওয়া যায়। তো পরে আমি চলে গেলাম ডিরেক্ট। আমি বললাম যে কালকে সকালে আমাকে 10টা বাজে ফোন দিও। তো আমি 8টায় উঠে চলে গেলাম, শুনলাম যাইতে 1 ঘন্টা লাগে। যাক আমার সময় মিলে সব 10টা, আমি 10-15 মিনিট দাঁড়া রয়েছি, আমাকে ফোন দিয়েছে। তো ফোন দিয়ে বলতেছে যে তুমি কোথায়? আমি বললাম যে আমি তো তোমাদের এখানে গেটে, মাঝভান্ডারের গেটে। তো মনে হয় যে আসমান থেকে পড়ছে। হ্যাঁ, কি বলে, তুমি কি জন্য আসছো এখানে? জানলাম যে আসছি একটা দরকার আছে, তোমাকে বললাম যে একটা জিনিস দিব, সেটা নেওয়ার জন্য তো কোনো মানুষ নেই, এখন আমি নিজে আসছি আর কি, তুমি তো কাউকে পাঠাচ্ছ না। তো পরে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, এখানে কি আছে আমাকে বলতেছি, বিশ্বাস করতেছে না আসলে যে কি। তো আমি বললাম যে এখানে ওই যাত্রী ছাউনি একটা আছে, ইউনি ওই যে মানুষ বসে, তারপরে একটা গেট আছে, এই দোকানপাট আছে। পরে বললো যে ও আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি 2টা বাজে আসবো। সে হচ্ছে যে ফ্যামিলিতে একটা মেয়ে, তার বাইরে হচ্ছে 3 জন, 2জনে এখন ওমানে থাকে, একজন দেশেই, আর ও হচ্ছে একজনই। তো ফ্যামিলির কাজ টাজ আছে, এই হিসেবে আমি চিন্তা করলাম যে ঠিক আছে। তো আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ওই হেঁটে গেছি, 4 কিলো রাস্তা হবে, আমি ওখান থেকে হেঁটে গেছি, গাড়ি ভাড়া 20 টাকা। আমি ভাবলাম যে এসে একবার যখন আসছি তখন সব কিছু দেখে একদম যাই। তো যাওয়ার পরে আমি ওখানে বসে থাকি, নামাজ
করার পরে দুপুরে ফোন দিছে যে কোথায়, আমি বললাম যে আমি মসজিদে আছি, তুমি কোথায়, বলতেছে আমি আসতেছি। তো এরকম বলে চলে আসলো, হুট করে বলে যে আমি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াই, পরে বলো যে তুমি কই, আমি হেডফোন কানে দেওয়া, আমার একটা ছোট মোবাইল ছিল যেটা নোকিয়া, ওই নোকিয়ার মধ্যে ছোট একগুলা মোবাইল আছে এগুলা। তো তারা আম্মুর মোবাইল নিয়ে আসে, আসার পরে দেখলাম যে দুজন আসছে, একটা মেয়ের নাম হচ্ছে আনিকা, পরবর্তীতে জানতে পারলাম আর কি আসলে। তো দুজনের মুখোশ মানে চোখগুলো দেখা যাইতেছে, আসলে আর কোনো কিছু না। তো আমাকে এসে বলতে আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ। তো তখন আবার কথাবার্তা হয় আর কি, যে কী জন্য আসছেন আমাকে দেখতে? হ্যাঁ, দেখতে তো পারবেন না। তো আমি ভাবলাম যে দেখেন এরকম কোনো কিছু না, আসলে এমনি আসছি এগুলো দেওয়ার জন্য। তো এগুলো কি, বাসা নিয়ে দেখলো যে আসলে এগুলা, তো এখানেই দেখাটা এখানেই শেষ। এই প্রথম দেখলেন আপনি এই তাকে? প্রথম দেখলাম। তখন আমি যখন দেখতে যাই, আমি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করি যে আল্লাহ, আমি যাকে ভালো না দেখে ভালোবেসে ফেলছি, সে তার যদি একটা হাত না থাকে বা একটা পা না থাকে বা কোনো সমস্যা হয়, আমার ভিতরে যেন কোনো রকমের উল্টা কোনো চিন্তা না আসে, আমি যেন তাকে ভালোবেসে যেতে পারি। কারণ এখানে একটা তার ভিতরে একটা ভুল জন্ম নিবে এবং মনে করেন যে আমার বিশ্বাসটাও মানে বিশ্বাস জিনিসটা হারাই ফেলবে, যে আসলে দেখার পরে মানুষ সুন্দর না হলে মানুষ চলে যায়, এরকম বহুত গল্প আছে। তো আমি বললাম যে আল্লাহ এরকম কোনো কিছু দিও না, আমি তার যদি একটা পাওনা থাকে, আমি যেরকম করে ভালোবাসি আরও ভালোবাসার মতো আমাকে তৌফিক দিয়ে দিও। তো আমি আবার বাসে উঠে চিন্তিত করে গেছি, বাসে করে আসতেছি, আসার পথে ফোন দিল যে আসলে তোমাকে আমি আজকে থেকে আরও অনেক বেশি ভালোবাসি। ওই মানুষটাই বলে। তো পরবর্তীতে আবার সেই মনে করেন এই যে আমার যে চিন্তাগুলো ঢুকে গেল, যে আসলে মায়া জালে জড়াই গেলাম। তো আমি তখন তাকে বলি বারবার, আমি মানে কয়েক হাজারবার তাকে একটা রিকোয়েস্টেড করে বলি, আমার কান্না চোখ মুখ নিয়েও আমি বলি যে দেখো, তুমি একটা মানুষকে সমুদ্রের উপরে নিতে পারবা না, এখানে কুলে না করে দাও, কিন্তু মাঝপথে নিয়ে তাকে আটকাই দিও না। তখন সে না পারবে সাঁতরে কোনো কুলে যেতে, না পারবে কোনো কিছু করতে। তো আমার সময়টা, আমার সিচুয়েশনটা, আমার পরিবার তো তুমি সব কিছু জানো। তো তুমি যদি আমার হইতে না পারো, তো আমার এইগুলা মানে একদম ব্যর্থ, মানে আমি নিজেকেও হয়তো কন্ট্রোল করতে পারবো না। আসলে তাকে এমনটাভাবে সময় দিতাম, তার যখন সময় হইতো শুধু তখনই কথা বলতাম। আমি নিজে কখনো আজও ওই যখন বলছে যে আমি না কল দিলে এই নাম্বারে আর কল দিও না, আজও আমি এই কল দিই নেই, মানে তার কথা কমিটমেন্টগুলো রাখছি। এখন কথা হচ্ছে যে তুমি পারবা না, তোমার সব কিছু প্ল্যানিং, তাহলে আমাকে মায়ার জালে জড়ানোর কোনো মানে নাই। না, সেটা তো আপনি বলে আসছেন, তারপরে কি হলো? এটা তো কত সালে দেখা করলেন আপনি? 2018 সালে, তারপর হচ্ছে যে 15 মার্চ। তো দুদিন পর আবার এরকম যখন চট্টগ্রামে থাকি আর কি, থাকি ওই দুলাভাই আমার সোয়েটার ফ্যাক্টরিতে কিউসি। তো আমার এখানে সুযোগ সুবিধা ভালো, ওখানে গিয়ে চাকরি করি। আসলে চাকরি যেখানেই করি না কেন, ওই লক্ষ্য একটাই, তাকে পাবো, কোনো কিছু ধরে সোজা হয়ে দাঁড়াবো, তাকে পাবো, এতটুকুই। কিন্তু যে আমার যে আরো স্বপ্নগুলো আমার পিছন থেকে যদি টান দেয়, আমার জন্য আসলে এগুলো যায় না, আমার জন্য এগুলো আসে নাই। আমার চিন্তা শক্তি ছিল হয়তো আমার জন্য এরকম আসবে না। আমি হয়তো আমার মার পর এরকম 14ই মে তার সাথে আবার দেখা হয়। তো আমার ভাগিন একটাকে নিয়ে যাই, তো আমার নিজের টাকা দিয়ে আসলে আমি সব কিছু করে দিই। তো আমি বাসায় এসে বলি যে আমার ভাগিনের জন্য ধরেন আসার সময় পেন্সিল, রাবার, খাতা এগুলো অনেকগুলো নিয়ে আসতাম। তো বলতাম যে সে দিছে, তো তার মাকেও বলতো যে দেখো উর্মি আন্টি দিছে। তো নাম ছিল নাহিদা সুলতানা উর্মি, তো উর্মি নামেই সবাই চিনি। তো এরকম, তো আমার বন্ধুরাও বলে যে ঠিক আছে, খারাপ নাই, মেয়ে যেহেতু বলছে, মেয়ে নিজে থেকে, তাহলে কন্টিনিউ কর, সমস্যা তো নাই। আমি আবার সব কিছুতেই একটু সিদ্ধান্ত নিতে চাই না, আমার একা সিদ্ধান্ত দিয়ে কোনো কিছু করতে চাই না। তো তখন সে যখন আমাকে কোনো কিছুতে ফোন দিত, তখন আমি কোথাও যাচ্ছি গাড়িতে করে, সে ফোন দিছে, আমি গাড়ি ভাড়াটা ওখানে দিয়ে ওখানে নেমে গেছি, নেমে গিয়ে তার সাথে কথা বলছি। আচ্ছা, ওই মানুষটাকে সময় দিতাম, ওই মানুষটার সময়টাকে মূল্য দিতাম। মানে আপনি গাড়ি থেকে নেমে গিয়ে ফোনে কথা বলতাম। তারপরে আমার যা পরে হয়তো হেঁটে গেছি, না হলে আবার গাড়ি ভাড়া দিয়ে আবার গেছি। আমি যখন ভাত খাচ্ছি তখন ফোন দিয়েছে, আমার মাও দেখতেছে, ফোনটা কেটে আমার দুই লঙ্কা ভাত খাইছি, ওখানে হাত ধুয়ে শেষ, ভাতগুলো ঢেকে ফোনে কথা বলতে চলে যেতাম। তো এরপরে হয়তো কথা বলা শেষ হলে রাতে এসে আবার খাইলে গেলাম, না খাইলে ঘুমাই গেলাম, এইভাবেই। তো এরকম পরবর্তীতে তৃতীয়তম যখন আমাদের দেখা হয়,
আপনার 16ই মে 14 মে দেখা হয়েছে, ওই জায়গায় একটা প্যাচ লাগিয়ে গেছে। যে মেয়েকে নিয়ে এসছে তার নাম হচ্ছে আনিকা। তো আমার কথা হচ্ছে যে সে একটা টপিক নিয়ে আমার সাথে প্যাচটা লাগাইছে, বলতে সে বলতেছে যে আমি আনিকা নাকি বলছে, আমি আনিকাকে কোন সময়ে বলছি যে তুমি তো ওর থেকেও সুন্দরী। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি তোমার বিশ্বাসটা কোথায় আসলে? তুমি তার কথাটাই বিশ্বাস করতেছো, যেখানে আমি তোমাকে না দেখে যদি আমার সব কিছু দিয়ে দিতে পারি, আমি সব কিছু করে আসতে পারি তোমার জন্য, এতটুকু করে আসতে পারি, তাহলে তুমি এই জায়গায় এসে আমাকে বলতেছো যে না আমি বলছি। তো আমি বললাম যে কি আনিকে বলছে? যে আমি বলছি। বলছে হ্যাঁ আনিকে বলছে। যে আমি বলছি আনিকাকে দাও। যখন আনিকাকে দিয়েছে, আনিকা আর কোনো কথা বলে না। তাহলে ওই জায়গায় আমার হয়তো হ্যাঁ আমি মানে মানুষ হয়তো বা ভুলেও যেতে পারি যে আমি বলছি। আমার জায়গাটা তখন আরেকটু শক্ত হলো যখন সে বলতেছে না, কোনো কিছু বলতেছে না। যদি সত্যি হতো তাহলে ওই মানুষটা তো টকিং করতো যে হ্যাঁ আপনি বলছেন আমাকে এরকম একটা কথা, আপনি বলছেন এখন কেন বলতেছেন, বলেন নাই। তো তখন ওই মানুষটা হ্যাঁ যেটা স্বাভাবিক সবার বেলায় হওয়ার দরকার, সে আসলে নামাজ কালাম পড়ে নামাজের বিছানায় কান্না করতেছে যে আল্লাহ ওই মানুষটার সাথে যেন আমার কখনো মিল না হয়, কান্না করতেছি। তো তখন পরে আমাকে বললো যে আচ্ছা তুমি আসো, আমি 16 তারিখে আবার যাই। যাওয়ার পরে আসলে কোনো মতে তাকে বুঝাতে পারতেছি না যে আসলে আমি এটা কেন বলবো, আর তোমার বিশ্বাসের জায়গাটা কোথায়, এগুলো নিয়ে তো আসলে তর্ক করতে পারতেছি না। মানুষটা আমাকে সবসময় ইমোশনালি ব্ল্যাকমেইল করতো। তো তখন বলতেছি, আমি বললাম যে এখন তুমি কি করলে বিশ্বাস করবা যে আসলে আমি তোমাকে এই কথাটা বলি নাই? এই কথাটা আমার কথা হচ্ছে কেনই বা বলবো আমি? হ্যাঁ বললে কষ্ট লাগার কথা আমারও। আমি যাকে এত কিছু করে আসলাম, সে যদি বলে যে আমি তার কথা বিশ্বাস করে, আমার কথা কোনো বিশ্বাসই নাই, যে আমি কেনই বা বললাম তাকে তার থেকে সুন্দর লাগতেছে ওই মানুষটাকে। তো বলতেছে ওই তারা একটু চট্টগ্রাম ওই ছেটের মানুষগুলো আসলে ওই মাজার যেটা আছে দরবার, ওটাকে ওরা বিশ্বাস করে একটু বেশি, যেটা আমাদের সাইডে খুব একটা কম। তো ওই চিটাগঙ্গে ওই 12 আউলিয়ার দেশ বলা হয় এই কারণেই, মানুষরা আসলে বেশি 12 আউলিয়া বেশি এবং মানুষের এটাতে আসক্ত বেশি। তো সে বলতেছে এটা ধরে বলো, সে একটা ওরা বাবা বলে যে এটার মানে এটা দেওয়ালটা ধরে বলো। তা আমি বললাম, তাও সে বিশ্বাস করে না যে আমি তাকে এই কথাটা বলছি, মানে বলছি। শেষমেশ সে বললো কি কোরআন ধরে আমি তাকে বলতে হবে। কোরআন ধরে কি বলতে হবে? যে আমি আসলে এই কথাটা বলি নাই। তো আমার কথা হচ্ছে যে আমি যদি কোনো মতে বুঝতে পারতেছি না, এটা আমার কোনো ব্যর্থতা না। আর ব্যর্থতা হবে তখন যখন আমি হয়তো বা এখন না ধরে চলে যাব, আমার সত্যটা নিয়ে যখন আমি না ধরে চলে যাব, তখন সেই মনে করবো যে আসলে ঠিক আছে এখন কোরআনের কথা বলছি, সে এখন ধরতেছে না, এখন চলে গেছে। আমার কথা হচ্ছে আমি তো অনেস্ট আছি, আমি তো এটা বলি নেই, তাহলে আমি ধরলে তো আমার কোনো সমস্যা নেই। আমার জায়গাটা এটাই দাঁড়াই গেল। পরে আমি ওখানে গিয়ে একটা ছিল তাদের দরগাতে ঢুকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখো কোরআন নিছি, আমি বলছি যে আমি আনিকাকে এই ধরনের কোনো কথা বলিনি। তখন আমার কথা হচ্ছে যে আমি বলবো আর এখান থেকে চলে যাব, তার সাথে হয়তো বা কোনোদিন আর কোনো কথা হবে না, কারণ বিশ্বাসের জায়গাটা তো এখানেই শেষ। যে আমাকে যেটার পিছনে গোটা দুনিয়া সৃষ্টি, সেই গ্রন্থটাকে সে আমাকে ধরাই মানে বলতেই হয়েছে আমাকে, যে আমি তাকে এই কথাটা বলি নেই, সেটা আমাকে বলতে হয়েছে। তো এটা কোনো সাধারণ মানুষ করবে কিনা আমি জানি না, মানে এই চিন্তা থেকে যে করবে আমি জানি না। সেটা আসলে আমার ভুলগুলো আমি ধাক্কা খাওয়ার পরও আমি আবার দ্বিতীয় ধাক্কার জন্য অপেক্ষা করতেছি। তো তখন আমাকে ধরে বলছে না কোথায় যাচ্ছ, ঠিক আছে তুমি বলো নাই, এখন এসে বিশ্বাস করতেছে। তো এখন আসে আমাকে ধরে বলতেছে আচ্ছা ঠিক আছে যাও, তুমি আমার রাগ করতেছো কেন, এই সেই মানে ইমোশনাল ব্ল্যাকমেইল করতো। আসলে পরে এরকম কথা বলতে তো সমস্যা, আমার ফোন তো পরে আমাকে বললো যে আমার তো এরকম সমস্যা, এখন আমি কি করব। তখন আমার কাছে একটা ফোন ছিল যেটা নোকিয়া, সেটা শুধু হেডফোন দিয়ে কথা বলা যেত, মানে এমনি স্পিকার নাই। তো একটা হেডফোন একটা মোবাইল আমি তাকে দিয়ে একটা সিম দিয়ে আমি চলে আসি। তো সিম এটা হারাই ফেলে, সিম এটা যাইতে হারাই ফেলে কোন দিকে, মোবাইল এটা নেয়, এটা দিয়ে কথা বলার পরে ধরেন আমার তো আর আসলে আমার স্বপ্নগুলো তো ওই যে এদিকে টেনে নিয়ে আসছি, দুটা জিনিস একসাথে হয়ে গেল, আমি তাকেও চাই, নিজে কিছু করবো এটাও চাই। আসলে যে আমার ব্যাকগ্রাউন্ডের যে অবস্থা সেটার দিকে একবারও তাকাই নাই, আমি এতটাই স্বার্থপর হয়ে গেছি। যখন আমি আজকে এখানে আসছি, আমার
কোন জায়গাটায় ক্ষতি হচ্ছে সেটা আমি একমাত্র বলতে পারি। হুম আমাদের সিচুয়েশনগুলো এরকম, ধরেন ভাইয়া হাত দিয়ে বাদ দিয়ে এরকম, মানে এর থেকে বেশি কিছু না। হুম আমরা ফ্যামিলিটা চলতেছে আল্লাহর রহমতে এরকম করে। তো আমার বাবা মা লোন করে ঘরটর করলো, এগুলো লোন আছে, তো তারা একটা সময় এখন এসে গেছে যে কাজটা হয়তো করতে পারতেছে না। হুম। তা আমরা সুস্থ সম্বল, হাতে পায়ে সব কিছুতে রক্ত মাংসে গড়া মানুষ, তাহলে আমি আমার জায়গাটা আমার বাপের এই দেনাগুলা পরিশোধ করার জন্য আমি একটা লক্ষ্য নিলাম যে আমি আমার বাপের দেনাগুলা পরিশোধ করে দিই। হুম তো ইনশাল্লাহ এই বছরে সব কিছু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আরও 15-16টার মতো আছে। তো তারপরে ওই জায়গা থেকে হয়তো আমার তাদের জন্য শুধু যে লোন টানবো হুম। এটা কিন্তু না, লোন হলে বাজার কই, বাদ বাকি আদার্স আরগুলো কই। তো ওই টাকাটা আমি আসলে নিজের জন্য কখনো কোনো কিছু করতেই পারি নাই। হুম ওই মানুষটার পিছনে সব কিছু বিসর্জন দিতে লাগলাম। না, আমার ফোন, আমার সম্পূর্ণ টাকার যতক্ষণ কথা বলি সম্পূর্ণ এগুলো আমার, যে সে যে সার্কেল চালায় সেই জিনিসটা আমার টাকার কেনা পয়েন্ট। হুম তার সাথে যে কথা বলি সেই মিনিটটাও আমার, টাকাটাও আমার, হুম ফোনটাও আমার, সিমটাও আমার। তো এরকম আমাদের সম্পর্কটা আসলে 3 বছরের মতো ঠিকঠাক। হুম তার শর্ত আছে যে সে আমাকে চায়, আমার শর্ত আমি তাকে চাই। হুম কিন্তু জীবন ব্যবস্থাতে যেটা যে লাগবে, আমার যে একটা ক্যারিয়ার লাগবে, হুম আমার জায়গা থেকে আমার সময় ছিল, আমি সময়গুলোকে এদিকে ফাস্ট করে দিই। হুম আমার ক্যারিয়ারটা পুরো হ্যাম্পার। ওই মানুষটা আসলে যখন নক দিত তাকে তখনই সাড়া দিতাম। হুম। আমার কি চাকরি আছে না নাই আমি এটা চিন্তা করতাম না। আমি যখন আমার দুলাভাইয়ের এখানে চাকরি করি, ফোন আসা মারতো আমি টয়লেটে। হুম তো মানে টয়লেটে বলতেছি- ঢুকে কথা বলতেন? হ্যাঁ, 3-4 মিনিট কথা বলে রেখে দিতাম, পরে বাসায় গিয়ে কথা বলতাম, কিন্তু তৎক্ষণাৎ তাকে সাড়া দিতাম। তার ফোন সর্বোচ্চ আমার ফোনে 2 সেকেন্ড বাজতো। এবং আপনি আমার ফোনে সর্বোচ্চ 2 সেকেন্ড বাজতো মানে সারাদিন শুধু ফোন নিয়ে দেখতেন যে কখন ফোন দেয়? কখন ফোন দেয়। আর আপনি দিতেন ফোনটা না কখনো? আমার এখানে রিং হতো শুধু 2 সেকেন্ড, সাথে সাথে কেটে সাথে সাথে কল ব্যাক। আপনি ধরতেন না কখনো? মানে আপনি দিতেন না কখনো? আমি দিতাম। না, মানে সে ফোন আপনি শুধু কি আপনি নিজে থেকে ফোন দিতেন নাকি সে দিলে না তারপরে সে দিলেই সাথে সাথে রিং হতো 2 সেকেন্ড সর্বোচ্চ। হুম তো আমি সাথে সাথে কেটে আবার সাথে সাথেই ব্যাক, তখন ব্যাক করে কথা বলতাম নিজের এগুলো দিয়ে। হুম হুম হ্যাঁ ভাইয়া, তো এখানে সম্পূর্ণ সময় তার পিছনে ব্যয় করে ফেলি। হুম আসলে যে আমার যে এতগুলো বছর যাচ্ছে, সময় চলে যাচ্ছে, নিজের জন্য কিছু করতে পারতেছি, এটা কখনোই চিন্তা করি নাই। হুম তো চিন্তা না করে তার পিছনে সব কিছু দিতে থাকি। আসলে দেওয়ার পরে আমি আমার তো এখন সম্পূর্ণ ইয়েটা হচ্ছে আপনার ওই ফোনটা নষ্ট হয়ে যায়, কথা বলতে পারে না। তো তখন আমি আবার একটা নোকিয়া মোবাইল আরেকটা নেই, এটা বড়, একটু উঠতে এটার থেকে একটু বড়। হুম তো এটা দিয়ে চলতেছে না। তখন এরকম দেখা করতে আসার পরে আমি তাকে তার ব্যাগের ভিতরে তারটা নিয়ে চুরি করে ওইটা আমারটা দিয়ে আমি চলে আসতেছি। তো পরে বুঝে ফেলছে যে আসলে তুমি এটা কি করতেছ। মানে ওর মোবাইল চুরি করতে চাচ্ছিলেন আপনি? মানে আমি ওর নষ্টটা নিয়ে আমার ভালোটা ওর ব্যাগে ঢুকে দিয়ে, মানে চেনটা মারার সময় খেয়াল করছে যে আসলে তুমি ব্যাগে কি করছো। বলে ব্যাগ খুলে দেখে যে ও মা, ফোন তো আমারটা নাই, ওরটা আমার কাছে, আমারটা তার কাছে। পরে কি বল, তুমি কিভাবে চলবা? আমি চলতে পারবো, সমস্যা নাই, কিন্তু তোমার তো আসলে কথা না বললে যে একটা সমস্যা হবে সেটা হচ্ছে বড়। তো বড় যে আমি নিতে পারবো না, আমার ফোন লাগবে না। তো সেই বুঝে বাজে এটা কি করতো তখন? পড়াশোনা করতো? সে আমার সাথে একই বেচে সে পাস করে গেছে কিন্তু আপনি পাস করেন না? আমি পাস করছি। আমি হচ্ছে যে ওই যে সে বললো মাশাআল্লাহ তুমি পাস বিষয়ে খরচ গেছো, আর সে উইদাউট পাস। তো আমার রেজাল্ট দিছে, আমি যখন মহাখালীতে এখানে আসি, রেজাল্ট দেওয়াতে আমি তাকে আমাকে ফোন দেয়, তখন আমি আমার রেজাল্টটা পেয়ে আমার চোখের জল আর ধরে রাখতে পারি। মানে আপনি কি পাস করছেন না ফেল করছেন? আমি পাস করছি। পাস বিষয়ে ক্রস যাওয়া মানেটা কি বুঝলাম না। ওই যে আমার মডেল টেস্ট হয় স্কুলে, হ্যাঁ ফাইনাল পরীক্ষার আগে যে একটা এক্সাম নেওয়া হয়, তাদেরকে নিবে, হ্যাঁ, যে সম্পূর্ণ বিষয় যারা পাস করবে তাদেরকে আসলে নেওয়া হবে। পাস বিষয়ের বিষয়টা কি? 5 বিষয়ে আমি মানে পাস করি নাই। আপনি এসএসসি তে পাস করছেন? এসএসসি তে পাস করছি, মানে মডেল টেস্ট যেটা ছিল ওইটাতে 5 বিষয় ফেল করছি। ওকে ওকে। তো তখন মেয়েটার সাথেই পাস করছেন? হ্যাঁ, একই বেচে পাস করছি। তখন আমি তাকে আবার ওই পরীক্ষার সময় এইটা পড়ো, যে এটা পড়ো, আবার নিজেদের মধ্যে প্রশ্ন নিতাম। যে আমি ছিলাম অ্যাকাউন্টিং এর, সে ছিল আপনার এই আর্টসের। তো গ্রুপিং বিষয়গুলো শুধু অন্য, তো আর বাদ বাকি বিষয়গুলো তো সবকিছু ঠিক আছে। তো আমার যখন এখানে এই যে মহাখালীতে আসার পরে আমার রেজাল্টটা দিল, তখন আমার কাছে আমার যে এতগুলো কষ্ট করে আমি পড়ালেখাটা কিছুটা হয়তো করে আসার পরে আমি পাসটা করছি, আমার যখন রেজাল্টটা আসছে, আমি তখন আমার মাকে সর্বপ্রথম ফোন দিই যে মা আমি পাস করছি মা।
আমি পাস করছি আপনার 3.67, সে পাস করছে 3.61। হুম তো যে তার যে নাম, এটা সে আমাকে আজও বলে নাই যে আমার নাম আসলে জেনুইন নামটা এটা। হুম আমি আসলে রেজাল্টে আমার দেয়, তুমি রেজাল্টটা দেখো, দেখলাম যে ওখানে নাম আছে ফাতেমা আক্তার। হুম তো কার দিছে সেটা সেই জানে। আমাকে বলছে আমার বান্ধবী রেজাল্টটা দেখো, আমি রেজাল্টটা দেখে তাকে SMS করে আবার পাঠাইছি। সে বলছে যে সে আবার পাস করছে কোন পয়েন্টে, 3.61। আমি যেটা রেজাল্ট দেখলাম সেটাও 3.61। হুম শুধু হচ্ছে নামটা আমি জানি যে সে নাহিদা সুলতানা উর্মি, হুম এখানে হচ্ছে যে ফাতেমা আক্তার। হুম তো আমার তাকে ফোন দিলাম 2টা, এরপরে বলল যে তুমি একটা অ্যান্ড্রয়েড ফোন নাও। আসলে মানে তখন তো বাটাম দিয়ে চলতেছে, অ্যান্ড্রয়েড ফোন নিলে MB নিলে আমাদের টাকা কম খরচ হবে, টাকা কম যাবে। তো আমি একটা অ্যান্ড্রয়েড ফোন নেওয়ার পরে এখন তো তারও একটা দরকার হুম অ্যান্ড্রয়েড ফোন। তা আমার যেটা ইনকাম ছিল সেটা দিয়ে কোনো মতে ওই যে লোনগুলোই শুধু সাপ্তাহিক, যে একটা পুরো সপ্তাহ কাজ করলে পুরো সপ্তাহে একদিনে একটা লোন দেওয়া যেত। হুম অন্য কিছু করার আমার ওই শুক্রবার যে সময়টুকু থাকতো আমি মানুষের কাজ করতাম, প্লাস মানে যত কাজ আছে আমি এখনও ইনশাল্লাহ বলতে পারি যে কোনো কিছু করি নেই। হুম সব কিছু হ্যাঁ করেই আমার টাকার দরকার, তবে অবৈধ পথে না। বৈধ পথে আমি খেটে যাব, যেটাই কাজ যেটাই হোক আমার টাকার দরকার। হুম আমার লক্ষ্য ছিল এটা, যে আমার টাকার দরকার, যে আমাকে কাজ যেটাই দেন। তো মানুষের এগুলো করে মানে টাকা পয়সা পাইতাম। আর ওই শীতের সময় ছিল তো, হুম ধরেন কাজে যাওয়ার আগে আগে ফজরের সময় উঠে, যেখানে মানুষ বিলে কখনো যেত না, হুম এত ঠান্ডার ভিতরে, ওই তখন থেকে 8টা পর্যন্ত ধান কেটে ফেলতাম। হুম এরপরে গিয়ে রাজমিস্ত্রির কাজ করতাম, আবার সন্ধ্যায় কাজ শেষে এগুলো আবার মানে বিল থেকে নিয়ে আসতাম। হুম টাকাটার সময় চলে আসছে এই জায়গায়, যে প্লাস একটা কিছু করার কারণে প্লাস কিছু করতে পারতেছি। তো তাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিই। অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার পরে আপনার অ্যান্ড্রয়েড জগৎটা আমি নিজেই তাকে দেখাইছি, চিনাইছি। হুম তো দেখানোর পরে তারপর হলো তখন অ্যান্ড্রয়েড ফোনে আসার পরে আমিও একটা অ্যান্ড্রয়েড চালাই। হুম চালানোর পরে দেখি যে প্রতিনিয়ত তার MB লাগের সেটা আমি দিচ্ছি, হুম সিমটাও আমার। তো সর্বপ্রথম ব্লকে যে মানুষটা থাকে সেটা আমি। হুম তার কেন? তার পরিবর্তন, সে এখন প্রতিনিয়ত বিজি, হুম প্রতিনিয়ত সে বিজি। আমি ফোন দিচ্ছি সে বিজি। হুম ওই আমি 2টা ফোন দিয়েছি, আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। কেন ব্লক হুট করে করছে? নিশ্চয়ই কারণ আছে। হ্যাঁ, সে হচ্ছে কথা বলতেছে ওই যে আঙ্কেলের সাথে, ওই ভাইয়ের সাথে, এই কিন্তু আসল ব্যাপারটা কি সেটা তো আমি দেখতেছি। আসলে ধরেন তার মোবাইলে কোনো সমস্যা হচ্ছে, আপনি সেগুলো নিয়ে চিল্লাচিল্লি করতেন, রাগারাগি না না না, কোনো রকম এমনি এমনি আপনাকে ব্লক করে দিল? এটা হাস্যকর কথা বললে তো কেউ বিশ্বাস করবে না। না। শোনেন আমি বলি, তো আমাকে ব্লক করে দিত, আমি পরবর্তী আবার কল দিত, আবার কথা হইতো। হুম যে আমি চুপ থেকে, আমি চাইছি আমি চুপ থেকে সব কিছু বুঝে নেই, হুম এবং আমি কোনো চিল্লাচিল্লি না করে, তুমি একদিন ঠিক এটা বুঝবা যে তুমি ফলস ছিলা, আমি রাইট ছিলাম। হুম এটা তুমি একদিন আমাকে বলবা, সময়ের জন্য অপেক্ষা করি। হুম। তো আর এটা ভাবতাম যে মানুষটা হয়তো আমি তো এগুলো দিয়ে চিল্লাচিল্লি করবে, সে আমার সাথে ব্যাকআপ করে ফেলবে, দুর্বলতাটা তো আমারই, হয়তো আমার কষ্ট হবে। সে এমনি থাক, একদিন চিন্তা করবে, একদিন চিন্তা করে ডিসিশনটা নিবে সে কাকে চায় আসলে। হুম তো আমার এরকম চলতে থাকার কারণে আমার তো কোনো কিছু করতে পারলাম না। এরপরে গিয়ে ওই অ্যান্ড্রয়েড ফোনে আবার সমস্যা, হুম মানুষটার সমস্যা হওয়ার কারণে আমার নিজে যে একটা J2 ছিল, আমি একটা J2 কিনি, ওই ফোনটা তাকে দিয়ে, সরাসরি তাকে দিয়ে তার থেকে তার নষ্ট ফোনটা নিয়ে আসি। হুম আসার পথে সে সব কিছু ডিলিট করে দিয়েছে। হুম মানে তখন মেসেঞ্জার চালায়, ফেসবুক চালায়, ইমো, সব কিছুই সে চালায়, আমি শুধু ইমো। হুম আমাকে দিত, আমি দেখতাম ওই তার ফোনে কোনো সমস্যা হলে একটা স্ক্রিনশট দিত যে ফোনের এই সমস্যাটা, কিন্তু ফোনের উপরে যে একটা আমি খেয়াল করতাম নোটিফিকেশনের যে আছে, সেখানে মেসেঞ্জারের মেসেজগুলো ভর্তি। আচ্ছা। কেউ কেউ মানে ইমুতে ভর্তি, ফেসবুকে তো নোটিফিকেশন আছেই। তো আমার এই জায়গা থেকে একটু মানে আমার উচিত ছিল যে তখন আমার মানসিকতাটা একটু পরিবর্তন করার, যে আমি কার জন্য করতেছি। তারপরে আমি তাকে আমার ফোনটা দিয়ে আসি, তার নষ্ট ফোনটা এনে যখন বাসে অন করলাম, তখন দেখি যে একটা ছেলের সাথে খুব একটা গভীর সম্পর্ক ওই মানুষটার। মানে চ্যাটগুলা ওই যে একটু আইডিতে ঢুকার পরে
দেখি যে আসলে এই জিনিসটা তারা একজন একজনকে কলিজা বলে ডাকতেছে, জান বলে ডাকতেছে। তাহলে আমি কি, আমি এই জায়গাটা তখন আমি বাসে বসা ছিলাম ভাইয়া, মানে পারিনি যে কোথাও চলে যাইতে, যে আমার ফোন আমার সব কিছু আমি দেখতেছি এটা কি। তো এখান থেকে চলে আসার পরে আমি এগুলো আমার কাছে জমাই রাখি, যে আমার সময় সুযোগ করে আমি তোমাকে একদিন বলবো, একদিন সব দিব। এই জায়গা থেকে তাকে যে J2 একটা দেই, আমি J5 একটা নেই, 4300 টাকা ফোনের দাম ছিল। আমার ইনকামটা ছিল শুধু বাবার লোনটা দেওয়ার, 4300 টাকা, এটা প্লাস একটা আলাদা একটা বিষয় যে আমার কি করে যে এটা উপার্জন করতে হয়েছে, আমার ঘাম আমার কোথায় গেছে আমি বুঝতে পারি যে আমার কত কষ্টের এইটা। কি হয়েছে তারপরে? তারপরে আমার গ্র্যান্ড প্রাইম দিয়ে এর সাথে এগুলো দিয়ে আবার সে তো তার মতো করে প্রতিনিয়ত চালাই যাইতেছে, আমি এগুলো দেখতেছি। আমার সাথে কথা হইতো, ধরেন বলতো যে আমি ঘুমাই যাব, তো ঠিক আছে ঘুমাই গেলে খারাপ লাগলে এখানে তো কোনো সমস্যা না, ঘুমাই যাও। কিন্তু আমি অনলাইন থেকে বের হয়ে গেছি, সে অনলাইনে আপনার 3টা পর্যন্ত কথা বলতেছে। আমি আবার ওই সকাল সকাল সেই ঘুম থেকে ওঠার আগে আমি ডাটা চালু করে দেখতাম যে সে আসলে কতক্ষণে ঘুমাইছে, কোন সময়টাতে সে ঘুমাইছে। তো দেখি 2টা 3টা পর্যন্ত। আসলে কখনো জিজ্ঞাসা করিনি যে তুমি এগুলো কি করতেছো বা কি করছো। ও বলে যে ও যদি এরকম রকমের কোনো কথা হতো বলতো আমার ডাটা অন ছিল, হয়তো কেউ দিচ্ছে যে সোজাসুজি আমাকে ওখানে নিয়ে গেছে, এই জন্য লাটছেন এরকম দেখাইছে। তো এরকম আমি তাকে তার জামা কাপড় বা তার যেটা পছন্দের এগুলো আমি কিনে দিতাম। মানে আমার কাছে একটা কাপড় ভালো লাগছে, আমি এটা নিয়ে টেইলার থেকে তাকে না দেখাই আমি ছবিটা দেখাইতাম, ভাইয়া এই মানুষটা এর জন্য জামা কীরকম ছিলানো যায়। তো এখানে এরপরে এগুলো তো প্রতিনিয়ত দেখতেছি যে তার মেসেঞ্জারে চলতেছে। সে তারপরে আমার এই যে এখানে এই 2019 ঈদের দিন, রমজান ঈদের দিন 25শে মে ছিল, হ্যাঁ মে মাসে 25 তারিখ, আমাকে রাতে বললো যে তুমি একটা 14 দিন কথা হয় না টানা, তো তার সে ফোন দেয় না, আমার তো ইজি ফোন দেওয়ার একটা সুযোগ ছিল না। আমি তার কথাটা রাখতেছি, ফোন দিয়ে বললো যে আমার রিলেটিভ একজন তোমাকে ফোন দিবে, তুমি ফোনটা রিসিভ করো। বিদেশি নাম্বার ছিল, সেটা হচ্ছে ওমানের। আমার এখানে ফোন আসার পরে বুঝলাম আর কি, দেখলাম। তো উনি আমাকে ফোন দিয়ে ডিরেক্টলি বলতেছে তুই আর এর সাথে কথা বলবি না, এর সাথে আর কোনো রকমের কোনো যোগাযোগ রাখবি না, কোনো অন্য কোনো কথা নাই যে আসসালামু আলাইকুম কে কি আসো বিষয়, ডিরেক্ট তুই এর সাথে কথা বলবি না, এর সাথে আজকে থেকে তোর যা যা আছে সব কিছু নিয়ে আসবি, আর কোনো রকমের কোনো যোগাযোগ করবি না। আমি বললাম হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আমাকে যা কিছু বলতো, হ্যাঁ ঠিক আছে ভাইয়া। তো আমি তাকে বললাম যে আসলে কি। তখন গিয়ে সে আমাকে বলতেছে এই আমার হাজব্যান্ড, আমার সাথে বিয়ে হয়ে গেছে, 3 মাস 6 দিন হয়েছে। আমি ঈদের দিন তুমি আমাকে জিনিসটা আসলে আমি তোমাকে যেটা বলে এসেছি প্রতিনিয়ত সুন্দর একটা গিফট, সুন্দর, হ্যাঁ। আবার সে বলতো আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব। তখন এই কথাটা বলে আমি তোমাকে যে সারপ্রাইজটা দিতে বলছিলাম সেটা এটা সারপ্রাইজ আমার জন্য কত বড়। এটা কি আসলেই হয়েছে নাকি মিথ্যা মাত্রা বলছে? না, সেটা তো আবার ও নিজেও কান্না করতেছে যে আমি তোমাকে এরকম করে বলতেছি। আসলে ভাই অপবাদের আর কোনো শেষ নাই। না, বিয়েটা কি আসলেই হয়েছে নাকি আপনার কাছ থেকে? আমাকে তো মিথ্যা কথা বলছে। তো মিথ্যে হোক সত্য হোক, একটা মানুষ যখন এরকম করে একটা মানুষকে চায়, যেটা এটা শোনার জন্য কোনো ছেলে কোনো মেয়ে প্রস্তুত থাকবে বলে আমি আশা করি না। আসলে এরকম একটা সময় এসে এরকম মানুষের জন্য এত কিছু করেও এই কথাটা শুনবে। পরে বলতেছি যে আসলে আমি তাকে আসলে ওই ভালো রাখার জন্য মানুষের যে একটা ওদের যে একটা অসুস্থতা হয়, ওখানে ধরেন একটা তাবিজ দেয়, একটা হুজুর আছে যথেষ্ট ভালো, উনি এটার কারণে ধরেন পেট ব্যথা যেটা হয় সেটা হতো না। আমি তাকে এই জিনিসটা একটা দিয়ে আসি আমি নিজে। সে আমাকে তখন ওই রাতে ঈদের দিন বলে যে তুমি আমার আম্মুর সাথে ঝগড়া লাগাইছো, প্রতিনিয়ত আমাকে বান মারছো। যে লাস্ট পর্যায়ে যে আসছে তাকে এরপরে আমি এই ডিসেম্বরের 2020-এর ডিসেম্বরের 11-12 তারিখে আমি ঢাকায় এসে আমি বললাম যে আসলে তুমি কি চাও, তুমি আমার কাছে একটা জিনিস চাও যেটা আমার হয়তো ইচ্ছে ছিল, সে হয়তো চাবে যে সত্য কথাগুলো বলে দিবে এখন, যে হয়তো আমি এরকম তোমাকে হয়তো তোমার সম্ভব না। তো এগুলো বলার পরে 3 মাস 6 দিন হয়েছে বিয়ে। আমি আসলে কীরকম পাগলামি করছি আমি জানি না। যে আমি তারপরে আমার কথা হচ্ছে তোমার বাসায় যাব, বাসায় গিয়ে কথা বলবো ওদের সাথে, যে ওদের থেকে আমি তোমাকে চেয়ে নিব।
তোমার মান সম্মানের বিষয়, আমি জানি তোমার বিয়ে হয় না, তুমি আমার সাথে এরকম করতে চাও। তো আমি আমার মতো করে প্রিপারেশন নিয়ে চট্টগ্রাম পর্যন্ত গেছি, তখন লকডাউন ছিল, মাইক্রোতে বসায়। পরে আমার ফোন দিকে আমি 200টা SMS দিছি, আমার ফোনের SMS নাকি যায় না। যখন বলছি যে তোমার বাসায় আসতেছি SMS-এই, তখন কি আমাকে ফোন দিছি যে তুমি কি করতেছো, আমাদের দিকে এক পাও আসবা না। তো আবার আমাকে ইমোশনালি সুন্দর মতো কথা বলছে, আমি তো পটে গেছি, বুঝে বাজে বাড়িতে পাঠাই দিয়েছি। তো আমার সাথে তার সাথে 28 দিন সর্বোচ্চ কথা হয় নাই। এমনিতে প্রতিদিনই কথা হইতো, 2 দিন পরে কথা হইতো, বা বলতো যে আমি 5 মিনিট পরে ফোন দিতেছি, 5 মিনিট যে কোন দিন হয়েছে, 2 দিন পরে হয়েছে। আমি আসলে জিজ্ঞেস করিনি যে আসলে তোমাকে ভালো রাখতে চাইছি, একটা জায়গা থেকে শুধু ভালো রাখতে চাইছি, যে জিজ্ঞেস করবো তোমার এগুলো শুনবো, কোনো ফায়দা নেই, এগুলো শুনে কী হবে। তো আমাকে এরপরে আমি আবার পুরো আবার মাথাগুলা গোছাই আনতে পারি নাই। আবার চিন্তা করলাম যে একদম ফ্যামিলিতে যাবো মানেই যাবো, আজকে তুমি হ্যাঁ বলো আর না বলো, তাহলে আমার এগুলো নষ্ট করছো কেন, আমার সময়গুলো নষ্ট করার তো কোনো মানে ছিল না। আমি তোমাকে চাই, বাস আমি তোমার ফ্যামিলি থেকে তোমাকে চেয়ে আনবো। তারা যেহেতু মান সম্মানের দিকে তাকায়। সে কি বলেছে লাস্ট আপনাদের কি দাঁড়িয়ে আছে অবস্থা? শুধু দাঁড়িয়েছে, সে আমাকে বলে যে তুমি যদি এখানে আসো, আমি আপনার সঙ্গে সম্পর্ক আছে মেয়েটার এখন? না, সেই ব্রেকআপ হয়েছে কতদিন? 16 সেপ্টেম্বর 4:45 আমার সাথে 1 মিনিট কথা হয়েছে। 1 মিনিটের কথাতে কি হয়েছে, কি জানিয়েছে? কি জানাইছে, সে বিয়ে শাদী করছে, সংসার করতেছে? সে বিয়েতে যাচ্ছে, খালতো বোনের না, বিয়ে। তার কি বিয়ে হয়েছে? তার বিয়ে হয়ে গেছে, 17 বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি গল্পটা কেন বললেন রেডিওতে? আমি বলতে চাচ্ছি যে আমার যে ক্যারিয়ার এখন, যে আমি এখন বুঝতেছি যে আমার তো কিচ্ছু নাই। আমার যার জন্য এতগুলো করলাম, আমি 10,000 টাকা দিয়ে এখানে আমি নিজে চলতে পারি না, লকডাউনে মানুষ খাইতে পারেনি, আমি 10,000 টাকা দিয়ে একটা Oppo A12 ফোন কিনে দিই তাকে। এই সম্পর্ক থেকে আপনার শিক্ষাটা কি, যেটা আপনি মানুষকে বলতে চান? শিক্ষাটা হচ্ছে কারোর জন্য আসলে নিজেকে ব্লিন করে দিতে নাই। নিজের জন্য কোনো কিছু, নিজের জন্য ন্যূনতম হলেও কিছু একটা রাখুক, যে সে হোঁচট দিলে আমি হয়তো এটা নিয়ে বেঁচে থাকতে পারবো, আমি দাঁড়ায় থাকতে পারবো। মানুষ জীবনটাকে নষ্ট না করে দিক, মানুষ বুঝতে মানে জীবনটাকে সুস্থ হতে দেখলে আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, যে আমি সুস্থ মতো দেখলে সব কিছু, যে আল্লাহর উপর ভরসা, এটা আল্লাহর ইশারা ছাড়া একটা পাতা লড়ে না যেখানে, সেখানে এগুলো হওয়াটা স্বাভাবিক। তা আমি কেন মেনে নিতে পারবো না? মেনে নিক মানুষ, মানে ভুল পথে পা না বাড়াক, আমার মতো করে 7টা বছর 6টা বছর একটা জায়গায় না খাটিয়ে ক্যারিয়ারটাকে একটু ফোকাস দেখ। বাবা মার স্বপ্ন তো আছে, তাদেরকে টেনে তুলে উপরে সম্পূর্ণ উঠাতে না পারলো তাদের হালটা দূরে রাখুক। এখান থেকে সুইসাইড করে ফেললাম, মরে গেলাম, এটা কি সমাপ্তি? এটাই কি শেষ? মানে কষ্ট কি এখানে শেষ? এটা তো নয়, মানে বেঁচে থাকতে। আপনার রিয়েলাইজেশন একদম পারফেক্ট আছে। আপনি যেই সম্পর্কটা নিয়ে তাকে যে দোষগুলো দিয়েছেন বা দেবার চেষ্টা করেছেন, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে বিষয়টা একপাক্ষিক। মেয়েটাকে যদি আজকে সামনে আনা যেত, তাহলে মেয়েটা আপনার সম্পর্কে 1000টা দোষ বলতে পারতো। বরং 2 জায়গা থেকেই আমি যদি বলি, এই একটা কথা আছে ডিস্টেন্স রিলেশনশিপ, মানে আপনারা স্বাভাবিকভাবে যখন একটা সম্পর্কের মধ্যে জড়ান, সামনাসামনি থাকার যেই ইমোশনটা হয়, এটা যদি যখন ডিস্টেন্স বেড়ে যায়, দূরত্ব বাড়ে, ওই সময় লাভটা কিন্তু কয়েকশো গুণ বেশি থাকে, মানে ইমোশনটা অনেক বেশি থাকে। এই ডিস্টেন্স রিলেশনশিপে অনেক সময় ভোকাল শুনে প্রেমে পড়ে যায় বা অন্য কোনো বিষয় শুনে প্রেমে পড়ে যায়, এবং ওই যে ইমোশনটা খুব মারাত্মক রকমের হয়। তো ওর ক্ষেত্রেও সেটাই হয়েছে। ডিস্টেন্স রিলেশনশিপ আর প্র্যাকটিক্যাল লাইফ, এই দুটোর মধ্যে মারাত্মক পার্থক্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ডিস্টেন্স রিলেশনশিপ যখন প্র্যাকটিক্যাল লাইফে আসে, তখন চিন্তা ভাবনার জায়গাতে অনেক বড় একটা গরমিল পাওয়া যায়। এগুলো নিয়ে আমরা বহুবার কথা বলেছি। এটা আসলে একটা মার্জিনাল ক্লাস পিপলের স্টোরি, এটা আপনি বলতে পারেন, বাট এটা আমাদের অনেক